আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, জনগণের দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত বিএনপি, এমনটাই জানিয়েছেন তারেক রহমান। আরও জানিয়ে দেব, শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আরও জানিয়ে দেব, আবু সাইদ হত্যার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হাসনাত আব্দুল্লাহ। আরও জানিয়ে দেব, নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের। সর্বশেষ জানিয়ে দেব, সাবেক রেলমন্ত্রীর ছেলে সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি, এমনটাই বলেছেন তারেক রহমান। জনগণ দায়িত্ব দিলেও বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াই নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজে বের হওয়ার প্রয়োজন, গ্র্যাজুয়েটের কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকদের দিকে তাকান। হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কিভাবে ভোগান্তিতে পড়ে সেটা শুনুন। অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন। তিনি বলেন, খাবারের দাম কেন বাড়ে, স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না, রাস্তায় কেন নিরাপদ নেই, সবকিছুর পেছনে সেই একই কারণ, দুর্নীতি। এটা লাখো মানুষের প্রতিদিনের জীবনের দম বন্ধ করে ফেলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো লিখেছেন, বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়, এটা বহু যুগের আলোচনার বিষয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়। আরো মনে করিয়ে দেয় সেই সময়টা যখন বাংলাদেশের মানুষ সত্যিকারে অগ্রগতি করেছিল, আর সেই সময়টা এসেছে মূলত বিএনপির আমলে। তারেক রহমান বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর, পরিচ্ছন্নতা, সরকারি সেবার অর্থনৈতিক মুক্ত করার কাজে হাত দিয়েছেন, যা অনিয়ম ও ক্ষমতা অপব্যবহার করিয়ে দিয়েছে। তারপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সরকারি প্রতিষ্ঠানের আধুনিকতা শুরু হয়। নতুন ক্রয় নীতিমালা, কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, শক্তিশালী এডিট ব্যবস্থা আর পরিষ্কার নজরদারি। তিনি বলেন, সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ২০২৪ সালে দুদক গঠন, একটি স্বাধীন কমিশনার যেখানে সরকারের চাইতে হস্তক্ষেপ করতে পারে না। বিশ্বব্যাংক, এবিডি সবাই বলেছিল এটা বাংলাদেশের জবাবদিহিতাহীর বড় অগ্রগতি। তারেক রহমান বলেন, টিআরবি জরিপের দেখা গিয়েছে ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে পরিস্থিতি উন্নতি হয়েছে। মানুষ নিজেরাই বলছে দুর্নীতি কমেছে। এটা কোনো গল্প নয়, এটা তখনকার সংস্কারের প্রমাণ। চুক্তিভঙ্গ ভেঙে আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়ালের কলেজের শিক্ষার্থীরা। শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার ৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবের এলাকায় এই সংঘর্ষ হয়। বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ধানমন্ডির জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। সংঘর্ষের কারণে নিউ মার্কেটের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব জানান, ল্যাব এইচডি হাসপাতালের সামনে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসের আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ করে তোলা। এর জেরে ধরেই সংঘর্ষ শুরু হয়। ওইদিকে আরো জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছেন, আর আইডিয়াল কলেজের কলাবাগান থানা এলাকায় আওতাধীন। সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। তবে নতুন করে এই সংঘর্ষের নৈপথ্য অন্য কোনো কারণ আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে গত মঙ্গলবার ২ ডিসেম্বর বাসে যাতায়াতের সময় কথা কাটাকাটির জেরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে এসে তাদের সংঘর্ষ শুরু হয়। সেই দিন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের নিজের ক্যাম্পাসে পাঠিয়ে দেয়। উল্লেখ্য, রাজধানীর ঐতিহাসিক ঢাকা কলেজ ও সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। কখনো কখনো তা ব্যাপকভাবে সংঘর্ষের রূপ নেয়। ৯ ডিসেম্বর এই তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা করতে অভিনব উদ্যোগ নেয় ঢাকা মহানগর পুলিশ। নিউ মার্কেটের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে ফজলুল হক আয়োজন করা হয় শান্তি চুক্তির অনুষ্ঠানে। সেখানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের একে অন্যকে ফুল দিয়ে ও কোলাকুলি করে নিজেদের মধ্যে সমঝোতা করেন। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তি চুক্তি অনুষ্ঠানে যোগ দেয়নি। আবু সাইদ হত্যার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আদালতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সাংগঠনিক সম্পাদক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার ৯ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ এর জবানদিহিতা গ্রহণ করা হবে। আবু সাইদ হত্যার মামলায় ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন তিনি। এ মামলায়
বর্তমান 6 আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন এসআই আমির হোসেন বেগম, রোকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিকুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী, রফিউল ইসলাম এবং রাসেল আনোয়ার ও পারভেজ। এর আগে গত 27 নভেম্বর 18তম দিনের গত 21 নভেম্বর সাক্ষী গ্রহণ ও জেরা শেষ হয়। গত 24 নভেম্বর এই মামলায় এক পুলিশ কর্মকর্তা জবানবন্দি দেওয়ার কথা বলেন, তবে সাক্ষী হাজির হলে বিশেষ করে নেওয়া হয়নি। গত 23 নভেম্বর জবানবন্দি দেন এক শিক্ষার্থী। আবু সাইদকে হাসপাতাল নিয়ে গিয়েছিলেন তিনি। এছাড়াও মৃত ঘোষণার পর থেকে তার লাশটি পুড়িয়ে পুলিশ কেড়ে নিয়েছিল বলে জানিয়েছেন তারা। পরে তাকে জেরা করেন পলাতক 28 আসামির পক্ষে স্টেটস ডিফেন্স ও গ্রেপ্তারের ব্যক্তিদের আইনজীবীরা। 18 নম্বরের সাক্ষ্য দিন শিক্ষার্থী শান ও রওশনকে বাসুনিয়া। তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেন। গত 16 নভেম্বর জবানবন্দি দিয়েছেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। 17 নম্বর সাক্ষী হিসাবে তিনি গত বছরের 16 জুলাই পুরো বর্ণনা তুলে ধরেন। 13 নভেম্বর শিক্ষার্থী হিসেবে জবানবন্দি দেন পুলিশ নায়ক আবু বক্কর সিদ্দিকী। 12 নভেম্বর এই মামলার সাক্ষ্য দেন এসআই মোহাম্মদ আরশাফুল ইসলাম। এছাড়াও 29 জুলাই 3 আসামির পক্ষে শুনানি হয়। এর মধ্যে ছিলেন শফিকুলের হয়ে লড়ার আইনজীবী আমিনুল গনি টিটো। কনস্টেবল সুজনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু ও ইমরানের পক্ষে ছিল আইনজীবী সালাউদ্দিন রিগিনা। 28 জুলাই এ মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শুনানি শেষ করে প্রসিকিউশন। 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আরও 24 জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থান কর্মকর্তা। এ মামলার মোট সাক্ষী 62 জন। নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের। আগামী নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশের দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। মঙ্গলবার 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানিয়েছেন। শুরুতে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর সকাল 9টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুদকের চেয়ারম্যান বলেন, আসছেন নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোকে নির্বাচিত করতে হবে ভোটারদের। দুর্নীতিবাজদের চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশের দুর্নীতি অনেকটাই কমে আসবে। তিনি বলেন, সমাজকে রাষ্ট্রের রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের উৎস যেন প্রতিদিন, কিন্তু দুর্নীতি বিরোধী মাত্র কয়েকদিন উদ্যোগ তাদের টানা লাগাম সম্ভব। জাতিসংঘ 2003 সালের 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনাল কনভেনশন কর্পোরেশন সই করা দেশ হিসেবে বাংলাদেশের বিশ্বের 191টি দেশটি একযোগে দিবসটি উদযাপন করে। একই সঙ্গে দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পিকেএসপি সহ অন্যান্য এনজিও দুর্নীতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদকের পাশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ট্রান্সপোর্টেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সাবেক রেলমন্ত্রীর ছেলে 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা। সাবেক রেলমন্ত্রী জিল্লুর হাকিমের ছেলে ও আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিম সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদেশ দিয়েছে আদালত। রাজবাড়ী পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসান এই আদেশ দেন। মামলার অভিযোগে জানা যায়, প্রকাশ মিতুল হাকিমের নেতৃত্বে 2018 সালের 25 ডিসেম্বর 10 লাখ টাকার চাঁদাবাজি করে। চাঁদার টাকা না দেওয়ায় ওই বছর 27 ডিসেম্বর বসত বাড়িতে প্রবেশ করে ককটেল ফাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন। মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা চাঁদা দাবি করেন। প্রাণের ভয়ে তাদেরকে 5 লাখ টাকা দেওয়া হয় আর 5 লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে 2024 সালের 1 সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশা আলিম আদালতের 31 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার। মামলাটি তদন্ত কর্মকর্তা ফরিদপুর পুলিশ ব্যুরো র্যাব ইনস্টিটিউশনের পরিদর্শক সুনীল কুমার কর্মকর্তার তদন্ত শেষে কুড়াপাড়া গ্রামের নজরুল ছেলে সাকিব, কুড়াপাড়ার চন্দ্র দাসের ছেলে সুজিত চন্দ্র দাসকে চার্জশিট থেকে অব্যাহতি দিয়ে 29 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। চার্জশিটে অভিযুক্ত হলেন সাবেক রেলমন্ত্রী ছেলে জিল্লু হাকিমের ছেলে আশিকুর মোহাম্মদ ওরফে মিতুল হাকিম, মাগুরাডাঙ্গি গ্রামের নিবান্ধী কুন্ডুর ছেলে দীপক কুন্ডু, রঘুনাথ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক সর্দার ছাড়াও আরো অনেকেই। এ বিষয়ে বিশেষ বাদী হিসেবে আইনজীবীর অ্যাডভোকেট AKM শামসুর উদ্দিন ও অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, মামলায় 31 জনকে আসামি করা হয়েছে। PIB তদন্ত করে 2 জনকে চার্জশিট থেকে বাদ দিয়েছে। 29 জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদেশ দিয়েছেন।